প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ার্কশিট অধ্যায়ের তৃতীয় ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব সেটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অল ডিপার্টমেন্ট 2010 সালে এসেছে এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে অঙ্কটি এসেছে। অঙ্কটিতে বলা রয়েছে, দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ মুন ট্রেডার্স রিলেটিং টু দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2016। অর্থাৎ এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো মুন ট্রেডার্সের এবং এটি ডিসেম্বর মাসের 31 তারিখ 2016 সালের। সো এখানে মূলত একটি রেওয়ামিল দেওয়া রয়েছে, পাশাপাশি কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া রয়েছে এবং আমাদের রিকোয়ারমেন্ট হিসাবে বলা রয়েছে যে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ 10 কলাম ওয়ার্কশিট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2016। অর্থাৎ এখান থেকে আমাদেরকে 10 কলাম একটি ওয়ার্কশিট তৈরি করতে হবে। সো যথারীতি আমরা ওয়ার্কশিট করার পূর্বে আগে এখানে যে অ্যাডজাস্টমেন্টগুলো দেওয়া রয়েছে সেগুলোর সমন্বয় জাবেদা করব, দেন আমরা এটিকে ওয়ার্কশিটে দেখাবো। সো আমাদের প্রথমত অ্যাডজাস্টমেন্টে যেই সমন্বয়টি দেওয়া রয়েছে, বলা রয়েছে এখানে সাপ্লাইজ অন হ্যান্ড 31 ডিসেম্বর 2016 টাকা 7,500। অর্থাৎ 31 ডিসেম্বর 2016 সালে আমাদের সাপ্লাইজ হাতে রয়েছে 7,500 টাকা। সো এটির অ্যাডজাস্টমেন্ট আমরা কি করব, সেটির জন্য আমরা দেখব আগে আমাদের রেওয়ামিলে এটির এন্টিটি কি দেওয়া ছিল। এখানে আমাদের বলা রয়েছে রেওয়ামিলে যে সাপ্লাইজ অন হ্যান্ড 30,000 টাকা। অর্থাৎ এখানে যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে অ্যাসেট এবং আমাদের সমন্বয় যেটি দেওয়া রয়েছে সেটিও হচ্ছে অ্যাসেট। সো যেহেতু আমাদের এইখানে সাপ্লাইজ ডেবিট করা রয়েছে রেওয়ামিলে, সো আমরা অ্যাডজাস্টমেন্ট করার সময় সাপ্লাইজটিকে ক্রেডিট করে দেব এবং তার বিপরীতে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট করে দেব, যেমনটি এইখানে করা রয়েছে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট। এখন আমরা অ্যামাউন্ট ক্যালকুলেশন করব কিভাবে। আমাদের রেওয়ামিলে হাতে ছিল সাপ্লাইজ 30,000 টাকা এবং সমন্বয় বলা রয়েছে হাতে আছে 7,500 টাকা। অর্থাৎ এর মধ্যে ডিফারেন্স যেটি সেটি হচ্ছে 22,500 টাকা। এটি আমাদের এক্সপেন্স হয়ে গেছে। অর্থাৎ আমাদেরকে এখানে 22,500 টাকা দ্বারা জার্নাল দিতে হবে, যেটি আমাদের এক্সপেন্স হয়ে গেছে। পরবর্তীতে 2 নম্বরে যে অ্যাডজাস্টমেন্টটি দেওয়া রয়েছে সেখানে বলা রয়েছে দ্য ব্যালেন্স অন দ্য প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট দ্য 5 ইয়ার পলিসি ফ্রম 1 জানুয়ারি 2016 থ্রু ডিসেম্বর 31, 2020। অর্থাৎ আমাদের এই রেওয়ামিলে যে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া রয়েছে 45,000 টাকা, এটি 5 বছরের জন্য দেওয়া হয়েছে এবং এটি শুরু হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখ 2016 সাল থেকে। তাহলে আমরা প্রথমত কি করব, যেহেতু এটি 5 বছরের, আমরা এটিকে 5 দ্বারা ভাগ করব। 5 দ্বারা যদি আমরা 45কে ভাগ করি তাহলে আমাদের পার ইয়ার ইন্স্যুরেন্স আসে 9,000 টাকা। যেহেতু আমাদের এখন জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2016 পর্যন্ত 1 বছর গত হয়েছে, সো আমরা এখানে 1 বছরের এক্সপেন্সটা দেখাবো এবং সেই ক্ষেত্রে আমরা যেহেতু প্রিপেইড ইন্স্যুরেন্স এখানে ডেবিট করা রয়েছে, আমরা অ্যাডজাস্টমেন্টে প্রিপেইড ইন্স্যুরেন্সটাকে ক্রেডিট করে দেবো এবং তার বিপরীতে ইন্স্যুরেন্স এক্সপেন্সকে ডেবিট করে দেবো, যেমনটি এখানে করা রয়েছে যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 45,000 ভাগ 5 সমান 9,000 টাকা এবং প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 9,000 টাকা। 3 নম্বর সমন্বয়ে বলা রয়েছে ডিপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার অন দ্য অফিস ফার্নিচার ইস টাকা 7,500। অর্থাৎ আমাদের ডিপ্রিসিয়েশনে জার্নাল দিতে হবে। সো ডিপ্রিসিয়েশনে জার্নাল আমরা জানি যে সবসময় এটি ফিক্সড হয়, যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। পরবর্তীতে যেটি বলা রয়েছে স্যালারি পেয়েবল ইস টাকা 5,000। অর্থাৎ স্যালারি বকেয়া রয়েছে 5,000 টাকার। সো আমাদের এটির জন্য অ্যাডজাস্টমেন্ট জার্নাল হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেয়েবল ক্রেডিট। সো আমাদের অ্যাডজাস্টমেন্ট শেষ। সো অ্যাডজাস্টমেন্ট সম্বন্ধে যদি তোমাদের আরও প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা আমার এই চ্যানেল থেকে অ্যাডজাস্টমেন্ট সংক্রান্ত যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো। তাতে তোমাদের অ্যাডজাস্টমেন্টের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবতীয় সমস্যা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তোমরা সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট সম্বন্ধে পরিপূর্ণ ধারণা নিতে পারো। তো এখন আমরা যেটি করব, এটিকে 10 কলাম ওয়ার্কশিটে প্রভাব দেখাবো যে কিভাবে 10 কলাম ওয়ার্কশিট করতে হয়। সো 10 কলাম ওয়ার্কশিট করার জন্য আমরা প্রথমত এটি একটি ছক অঙ্কন করব। ছকের প্রথমত আমাদের থাকবে অ্যাকাউন্ট টাইটেল, তারপর থাকবে ট্রায়াল ব্যালেন্স, তারপর অ্যাডজাস্টমেন্ট, এরপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এবং এই প্রত্যেকটি ঘরের 2টি করে ঘর থাকবে, একটি হচ্ছে ডেবিট আর একটি হচ্ছে ক্রেডিট। সো আমরা প্রথমত অ্যাকাউন্ট টাইটেলে যেটি করব সেটি হচ্ছে আমাদের এই রেওয়ামিলে এই ক্যাশ থেকে শুরু করে মিসসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত যে এন্ট্রিগুলো দেওয়া রয়েছে আমরা সেগুলো হুবহু এখানে তুলে নেব, যে ক্যাশ থেকে শুরু করে মিসসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত যেটি ডেবিট সেটিকে ডেবিট এবং যেটি ক্রেডিট ছিল সেটিকে ক্রেডিট হিসাবে
তুলে নেব। নেওয়ার পরে আমরা এগুলোকে যোগ করে দেবো। এখানে দিলে আমরা দেখব যে এখানে 5,75,000 টাকা হয় ডেবিট এবং ক্রেডিটেও সেম 5,75,000 টাকা হয়। তোমরা যদি কখনো দেখো যে এই ডেবিট ক্রেডিট অসমান রয়েছে, তাহলে তোমরা এখানে সাসপেন্স অ্যাকাউন্ট নামে একটি অ্যাকাউন্ট নিবে এবং সেই ক্ষেত্রে যেই পাশে ব্যালেন্স কম থাকবে, যেই পরিমাণ কম থাকবে সেই পরিমাণ টাকা তোমরা সেই পাশে বসিয়ে দেবে। অর্থাৎ যদি ডেবিটে 20,000 কিংবা 15,000 টাকা কম থাকে, তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট নামে একটা এন্ট্রি নেবে। নেওয়ার পরে ডেবিটে 20,000 টাকা লিখে দিবেন। আর যদি দুই পাশ সমান থাকে তাহলে কোনো কিছুই করতে হচ্ছে না। সো এবারে আমরা অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্টমেন্টের যে ঘর রয়েছে এখানে কিভাবে এন্ট্রি করতে হয় সেটি দেখব। সো আমরা প্রথমত অ্যাডজাস্টমেন্ট লক্ষ্য করি। আমাদের অ্যাডজাস্টমেন্টে প্রথম যে এন্ট্রি দেওয়া রয়েছে সেটি হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 22,500 টাকা। এখন আমরা এখানে দেখব যে আমাদের যে রেওয়ামিল দেওয়া ছিল সেইখানে সাপ্লাইজ এক্সপেন্স নামে কোনো এন্ট্রি দেয়া আছে কিনা। সো যেহেতু আমাদের এইখানে রেওয়ামিলের মধ্যে সাপ্লাইজ এক্সপেন্স নামে কোনো এন্ট্রি নেই, আমরা নতুন করে একটি ঘর নেব এবং সেইখানে লিখব সাপ্লাইজ এক্সপেন্স 22,000 টাকা। অ্যাডজাস্টমেন্টের ঘরে ডেবিট সাইডে আমরা লিখব 22,500 টাকা। পরবর্তীতে আমাদের যেটি ছিল সাপ্লাইজ ক্রেডিট ছিল 22,500 টাকা। সো আমরা দেখব যে এইখানে আমাদের রেওয়ামিলে সাপ্লাইজ নামে কোনো এন্ট্রি দেওয়া আছে কিনা। সো যেহেতু আমাদের এখানে সাপ্লাইজ অন হ্যান্ড বা সাপ্লাইজ নামে একটি এন্ট্রি দেওয়া রয়েছে, সো আমরা কি করব, নতুন করে কোনো সাপ্লাইজের ঘর নেব না। এখানে সাপ্লাইজের ঘরে অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট ঘরে আমরা লিখব 22,500 টাকা। পরবর্তীতে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করা রয়েছে 9,000 টাকা। সো আমরা দেখব এখানে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে কোনো ঘর আছে কিনা, কোনো ঘর বা এন্ট্রি আছে কিনা। যেহেতু আমাদের এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে কোনো এন্ট্রি নেই, আমরা নতুন করে একটি ঘর নেব এবং সেখানে লিখব ইন্স্যুরেন্স এক্সপেন্স এবং টাকা ডেবিট ঘরে অ্যাডজাস্টমেন্টে ডেবিট ঘরে 9,000 টাকা। পরবর্তীতে যেটি ছিল প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 9,000 টাকা। আমরা আবার দেখব যে এখানে আমাদের প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল কিনা। আমাদের এইখানে প্রিপেইড ইন্স্যুরেন্সের একটি ঘর রয়েছে। সো আমরা নতুন করে আর প্রিপেইড ইন্স্যুরেন্সের জন্য কোনো ঘর নেব না। আমাদের এইখানে জার্নালে যেহেতু প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট করা রয়েছে, আমরা অ্যাডজাস্টমেন্টের ঘরে ক্রেডিট পাশে 9,000 টাকা লিখে দেব। পরবর্তীতে যেটি রয়েছে যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 7,500 টাকা। আমরা এখন দেখব যে আমাদের এই রেওয়ামিলের এন্ট্রিগুলোর মধ্যে ডিপ্রিসিয়েশন নামে কোনো এন্ট্রি রয়েছে কিনা। যেহেতু নেই, আমরা নতুন একটি ঘর নেব ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে এবং অ্যাডজাস্টমেন্টের ডেবিট ঘরে লিখে দেব 7,500 টাকা। পরবর্তীতে যেটি ছিল অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 7,500 টাকা। সো আমরা এখানে দেখব যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের কোনো এন্ট্রি আছে কিনা। আমাদের এইখানে যেহেতু অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন একটি এন্ট্রি রয়েছে, সো আমরা এটির জন্য নতুন ঘর নেব না। আমরা এইখানে যেহেতু অ্যাডজাস্টমেন্টে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট ছিল 7,500 টাকা, সো আমরা এইখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের সোজা অ্যাডজাস্টমেন্টের ঘরে ক্রেডিট পাশে আমরা লিখব 7,500 টাকা। পরবর্তীতে আমাদের যে অ্যাডজাস্টমেন্টটি ছিল স্যালারি এক্সপেন্স ডেবিট 5,000 টাকা। আমরা এখন আবার দেখব যে এখানে আমাদের স্যালারি এক্সপেন্স নামে কোনো ঘর রয়েছে কিনা। সো যেহেতু আমাদের এখানে স্যালারি এক্সপেন্স নামে একটি ঘর রয়েছে, আমাদের নতুন করে কোনো ঘর নিতে হচ্ছে না। আমরা এখানে অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে আমরা লিখব 5,000 টাকা। পরবর্তীতে আমাদের লাস্ট যে সমন্বয়টি ছিল সেটি হচ্ছে স্যালারি পেয়েবল ক্রেডিট 5,000 টাকা। সো যেহেতু আমাদের এইখানে স্যালারি পেয়েবলের কোনো ঘর নেই, সো আমরা নতুন একটি ঘর নেব স্যালারি পেয়েবল নামে এবং ক্রেডিট সাইটে লিখবো আমরা 5,000 টাকা। এখন আমরা এই ডেবিট এবং ক্রেডিটগুলো যোগ করে নিচে টোটালের ঘরে লিখে দিতে পারি। এবারে আমরা যেটি করব সেটি হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করার জন্য আমরা দেখব যে আমাদের রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স যে এন্ট্রি ছিল সেটির সঙ্গে অ্যাডজাস্টমেন্টের কোনো এন্ট্রি রয়েছে কিনা দেখে আমরা সেইটিকে সমন্বয় করে সমন্বিত রেওয়ামিল তৈরি করব। সো আমাদের প্রথম যে এন্ট্রি ছিল সেটা হচ্ছে ক্যাশ 1 লক্ষ টাকা ডেবিট এবং অ্যাডজাস্টমেন্টের ঘরে ক্যাশের কোনো ব্যালেন্স নেই। সো আমরা জানি যে যদি এখানে কোনো ব্যালেন্স না থাকে তাহলে আমরা ওই টাকাটাকে সরাসরি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে লিখে দেব। সো আমরা এই 1 লক্ষ টাকা সরাসরি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে লিখে দিলাম। পরবর্তীতে রয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল 55,000 টাকা। এটিরও কোনো সমন্বয় না থাকায় আমরা সরাসরি 55,000 টাকা ডেবিট লিখে দিলাম। এরপর রয়েছিল প্রিপেইড ইন্স্যুরেন্স 45,000 টাকা এবং এখানে অ্যাডজাস্টমেন্টের ঘরে ক্রেডিট ছিল 9,000 টাকা। এখানে ডেবিট ছিল 45,000 টাকা এবং ক্রেডিট হচ্ছে 9,000 টাকা। তাহলে আমরা এই 45,000 ডেবিট থেকে এই 9,000 ক্রেডিট বাদ দিব, দিলে আমাদের থাকবে 36,000 টাকা ডেবিট ব্যালেন্স এবং যেটিকে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পাশে লিখে দিব। এরপর রয়েছে সাপ্লাইজ অন হ্যান্ড 30,000 টাকা এবং ক্রেডিট পাশে রয়েছে 22,500 টাকা। তাহলে আমাদের এখান থেকে ডিফারেন্স হচ্ছে 7,000 টাকা। আমরা এই 7,000 টাকা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট সাইডে
লিখে দেবো। এরপর রয়েছে অফিস ফার্নিচার 1 লক্ষ টাকা, এটির কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকায় আমরা সরাসরি লিখে দিলাম এটি ডেবিটে 1 লক্ষ টাকা। পরবর্তীতে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 20,000 টাকা এবং এটিরও কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, সো আমরা 20,000 টাকা সরাসরি ডেবিট লিখে দিলাম। এরপরে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 10,000 টাকা এবং অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট রয়েছে 7,500 টাকা। তাহলে আমরা কি করব, ক্রেডিট এবং ক্রেডিট হলে যোগ করব, যোগ করলে আমাদের যোগফল হবে 17,500 টাকা ক্রেডিট ব্যালেন্স, যেটি আমরা ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট পাশে লিখে দিয়েছি। পরবর্তীতে রয়েছে অ্যাকাউন্ট পেয়েবল 15,000 টাকা ক্রেডিট এবং এটির কোনো সমন্বয় নেই, সো আমরা এটিকে সরাসরি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট সাইডে লিখে দেব 15,000 টাকা। পরবর্তীতে রয়েছে নোমান্স ক্যাপিটাল 2 লক্ষ টাকা এবং এটির কোনো সমন্বয় নেই, সো আমরা 2 লক্ষ টাকা সরাসরি লিখে দেব ক্রেডিট পাশে। এরপর রয়েছে ড্রয়িংস 40,000 টাকা এবং এটির কোনো সমন্বয় নেই, সো আমরা 40,000 টাকা ডেবিট সরাসরি লিখে দিলাম। এরপর রয়েছে সার্ভিস রেভিনিউ 3,50,000 টাকা ক্রেডিট এবং এটিরও কোনো সমন্বয় নেই, সো আমরা এটিকে সরাসরি ট্রায়াল ব্যালেন্সে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 3,50,000 টাকা ক্রেডিট লিখে দিলাম। পরবর্তীতে যেটি রয়েছে যে স্যালারি এক্সপেন্স 1,20,000 টাকা ডেবিট এবং অ্যাডজাস্টমেন্টে ডেবিটে রয়েছে 5,000 টাকা, সো এই 1,20,000 টাকা আর এই 5,000 মিলে 1,25,000 টাকা আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পাশে লিখে দেব। পরবর্তীতে রয়েছে রেন্ট এক্সপেন্স 45,000 টাকা, যেটির কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, আমরা সরাসরি লিখে দিলাম। এরপর মিসসেলেনিয়াস এক্সপেন্স ডেবিট ব্যালেন্স 20,000 টাকা, অ্যাডজাস্টমেন্ট না থাকায় আমরা এটিকেও সরাসরি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে লিখে দিলাম। পরবর্তীতে যেটি রয়েছে সাপ্লাইজ এক্সপেন্স অ্যাডজাস্টমেন্টে 22,500 টাকা, সো যেহেতু এটির কোনো রেয়ামিল নেই এবং এটি সরাসরি অ্যাডজাস্টমেন্ট থেকে এসেছে, আমরা এটিকে সরাসরি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে লিখে দেবো 22,500 টাকা। ঠিক একইভাবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটাকে আমরা লিখে দেব। এরপর স্যালারি এক্সপেন্স ক্রেডিট ব্যালেন্স রয়েছে 5,000 টাকা, সো আমরা এটিকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট ব্যালেন্স হিসাবে দেখাবো 5,000 টাকা। এখন আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট এবং ক্রেডিট যোগ করে নিচে যোগফলটা মিলিয়ে নিব। পরবর্তীতে আমরা যেটি করব সেটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট আমরা একসঙ্গে করে দেখাবো যে কিভাবে এটি করতে হয়। সো ইনকাম স্টেটমেন্টে আমাদের মূলত ডেবিট সাইডে যে এন্ট্রিগুলো আসবে সেগুলো হচ্ছে এক্সপেন্স এবং ক্রেডিট সাইডে আসবে রেভিনিউ এবং ব্যালেন্স শিটে আমাদের আসবে ডেবিট সাইডে আসবে অ্যাসেটগুলো এবং ক্রেডিট সাইডে লাইবিলিটি প্লাস অনার্স ইকুইটি আমাদের এই ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে আসবে। সো আমরা একের পর এক এগুলো দেখবো যে কিভাবে এটি লিখতে হবে। প্রথমত যেটি ছিল ক্যাশ 1 লক্ষ টাকা, সো ক্যাশ যেহেতু আমাদের কারেন্ট অ্যাসেট, সো আমরা এটিকে সরাসরি ব্যালেন্স শিটে ডেবিট সাইডে দেখাবো এবং সেই ক্ষেত্রে আমরা ব্যালেন্স নিব অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে। আমরা এখানে যে এন্ট্রিগুলো রয়েছে প্রত্যেকটির ব্যালেন্স আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে নেব। পরবর্তীতে যেটি রয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল 55,000 টাকা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট রয়েছে এবং এটি যেহেতু কারেন্ট অ্যাসেট আমরা এটিকে ব্যালেন্স শিটে ডেবিট সাইডে লিখে দেব 55,000 টাকা। এরপর রয়েছে প্রিপেইড ইন্স্যুরেন্স 36,000 টাকা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে রয়েছে, সো আমরা এটি যেহেতু কারেন্ট অ্যাসেট এটিকেও আমরা ব্যালেন্স শিটে ডেবিট সাইডে লিখে দেব। সাপ্লাইজ অন হ্যান্ড এটিও কারেন্ট অ্যাসেট 7,500 টাকা, এটিও আমরা ব্যালেন্স শিটে ডেবিট সাইডে লিখব। অফিস ফার্নিচার এটি হচ্ছে ফিক্সড অ্যাসেট 1 লক্ষ টাকা, এটি আমরা ব্যালেন্স শিটের ডেবিট সাইডে লিখব। কারেন্ট অ্যাসেট হোক আর ফিক্সড অ্যাসেট হোক আমরা সমস্ত অ্যাসেটগুলোকে ব্যালেন্স শিটের ডেবিট সাইডে লিখে দেব। পরবর্তীতে যেটি রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, যেহেতু এটা ব্যয়, সো আমরা এই ব্যয়টিকে ইনকাম স্টেটমেন্টে ডেবিট সাইডে লিখব। এরপর রয়েছে অ্যাকাউন্ট পেয়েবল 15,000 টাকা ক্রেডিট এবং অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে আমাদের লাইবিলিটি বা কারেন্ট লাইবিলিটি, সো এটিকে আমরা ব্যালেন্স শিটে ক্রেডিট সাইডে লিখব 15,000 টাকা। এর পূর্বে একটি ছিল অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 17,000 টাকা, এটি আমাদের ব্যালেন্স শিটে ক্রেডিট সাইডে আসে। এরপর যেটি ছিল নোমান্স ক্যাপিটাল 2 লক্ষ টাকা, এটি যেহেতু ক্যাপিটাল বা অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব, সো আমরা এটিকে ব্যালেন্স শিটে ক্রেডিট সাইডে লিখব। এরপর রয়েছে ড্রয়িং আমাদের সবসময় ব্যালেন্স শিটে ডেবিট সাইডে দেখাতে হবে ওয়ার্কশিট করার সময়। এরপর যেটি রয়েছে সার্ভিস রেভিনিউ 3,50,000 টাকা, এটি যেহেতু মুনাফা জাতীয় আয় বা আমাদের আয়, সো আমরা এটিকে ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট সাইডে দেখাবো 3,50,000 টাকা। পরবর্তীতে যেটি রয়েছে স্যালারি এক্সপেন্স, যেহেতু এটি একটি ব্যয়, সো আমরা এটিকে ইনকাম স্টেটমেন্টে ডেবিট সাইডে লিখব এবং ব্যালেন্স নিব অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে 1,25,000
টাকা। এরপরে রয়েছে রেন্ট এক্সপেন্স, এটিও একটি ব্যয়। সো আমরা এখানে 45,000 টাকা ব্যালেন্স দেখতে পাচ্ছি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। এই ব্যালেন্সটিকে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে দেখাবো 45,000 টাকা। এরপর মিসসেলেনিয়াস এক্সপেন্স, এটিও সেম ভাবে আমরা ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে দেখাবো। এরপর সাপ্লাইজ এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এগুলোকেও আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে এই ব্যালেন্সগুলো নেব এবং ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে আমরা এগুলোকে দেখাবো। পরবর্তীতে যেটি ছিল স্যালারি পেয়েবল, এটি যেহেতু কারেন্ট লাইবিলিটি এবং এটির ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স 5,000 টাকা, এটি আমরা ব্যালেন্স শিটে ক্রেডিট সাইডে দেখাবো। এখন আমরা ইনকাম স্টেটমেন্টের যে এক্সপেন্স এবং যে রেভিনিউগুলো ছিল এগুলোকে যোগ করব। যোগ করে দেখব যে কোন পাশের অ্যামাউন্টটা আমাদের বড়। এখানে যেহেতু আমাদের ক্রেডিট সাইডের অ্যামাউন্ট অর্থাৎ রেভিনিউটা বেশি, আমরা রেভিনিউটাকে উভয় পাশে লিখে দেব। এই যে 3,50,000 টাকা যেটি রয়েছে এটি আমরা ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে লিখব। এখন আমরা এই ডেবিট সাইডে যে এক্সপেন্সগুলো ছিল এগুলো যোগ করে এই 3,50,000 টাকা থেকে বাদ দিব। দিলে আমাদের যেটি থাকবে সেটি আমরা নেট ইনকাম হিসেবে ডেবিট পাশে দেখাবো। এই যে পরবর্তীতে লাস্টে একটি ঘর নেওয়া রয়েছে যে নেট ইনকাম নামে 1,01,000 টাকা, এটি আমরা ডেবিট সাইডে দেখাবো। সো যদি আমাদের এইখানে কখনো এক্সপেন্স বেশি হয় সেক্ষেত্রে আমাদের নেট লস হবে এবং নেট লসের পরিমাণটা আমাদের এই ক্রেডিট পাশে দেখাতে হতো। সো যেহেতু আমাদের এখানে নেট ইনকাম হয়েছে, আমরা এই নেট ইনকামটাকে সরাসরি ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে পার করে দেব। যদি আমাদের নেট লস হতো তাহলে আমরা এই নেট লসটাকে ব্যালেন্স শিটের ডেবিট সাইডে দেখাতাম। সো এখন আমরা এই ব্যালেন্স শিটের ডেবিট এবং ক্রেডিট পাশের অ্যামাউন্টগুলো যদি যোগ করি তাহলে আমাদের উভয় পাশে মিলে যাবে। এইভাবে আমাদের ওয়ার্কশিট কমপ্লিট করতে হবে। সো এই ছিল আমাদের ওয়ার্কশিট অধ্যায়ের 3য় ক্লাস। পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।